নজর রাখবো আমরা জলপাইগুড়ির দিকে। তিস্তার জল বাড়লে তো বিপদ, কিন্তু করলার জল বাড়লেও যে বিপদ। জলপাইগুড়িতে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো। কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে করলার জলস্তর বৃদ্ধির কারণে। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একেবারে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি ব্যস্ত বাজার শহরের সেই বাজারও কিন্তু জলমগ্ন, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাছ বাজারেও জল জমায়, দীর্ঘ সময় মাছের নিলাম পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। কারণ এই পরিস্থিতিতে কিভাবে হবে, আর তারই পাশাপাশি কিভাবে মাছের নিলাম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, তিস্তার জল বাড়লে, করলার জল বাড়লে জলপাইগুড়ির ঠিক এরকম পরিণতি হয়, এরকম পরিস্থিতি তৈরি হয়। প্রশাসন, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, গত বৃহস্পতিবার থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, এবং তার জেরেই কিন্তু করলা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। পাশাপাশি পাহাড়ে বৃষ্টির কারণেও কিন্তু তিস্তা নদী এই মুহূর্তে উত্তাল। সেই তিস্তা নদীর সাথে কিন্তু সংযোগ রয়েছে করলা নদী। করলা নদীর যখন জলস্তর বেড়ে যায় সেই সময় দেখা যায় তিস্তার পাশাপাশি জলস্তর বাড়লে অনেক সময় ব্যাকফ্লো হয়ে জল চলে আসে জলপাইগুড়ি শহরে। সেই ঘটনায় কিন্তু ঘটেছে এই বছর যেই এলাকাতে বাঁধের কথা উঠছে, দীর্ঘদিন ধরে দাবি উঠছিল 1 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডের পরেশমিত্র এবং নিচমাঠ এলাকায়, কিন্তু সেখানে বাঁধ তৈরি না হওয়াতে এই বছরও ভোগান্তির শিকার হয়েছেন সেখানকার 3 শতাধিক পরিবার। প্রায় 1000 খানিকের বেশির মানুষ কিন্তু আশ্রয়হীন হয়েছেন। গতকাল সকাল থেকেই কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। পাশে কমিউনিটি হল, বিভিন্ন যে ফ্ল্যাট শেল্টার রয়েছে, ক্লাব রয়েছে, এবং পাশাপাশি আত্মীয়দের বাড়িতেও উঠে গেছেন অনেকে রাত কাটাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তার উপরে। পরিস্থিতি এই কারণে তৈরি হয়েছে কারণ করলা নদী ফুলে ফেঁপে ওঠায় জলবন্দী হয়ে উঠেছে গোটা এলাকা। একেবারে শান্তনু, ঠিক এই জায়গাটায় তুমি যে বলছিলে যে বিভিন্ন জায়গায় ঠাঁই পেয়েছেন তারা, কোথাও গিয়ে সবাই কি ত্রাণ শিবিরে জায়গা পেয়েছেন? সবার জায়গা হয়েছে? দেখো, ত্রাণ শিবিরে কিন্তু সব মানুষের জায়গা হয়নি। এখানে 3টা জায়গা খোলা হয়েছে, একটি ফ্ল্যাট শেল্টার খোলা হয়েছে, কমিউনিটি হল খোলা হয়েছে, পাশাপাশি স্থানীয় যে সকল ক্লাবগুলো রয়েছে সেগুলো খোলা হয়েছে, স্কুল খোলা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু সব মানুষের জায়গা হয়নি। কারণ 1000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয়হীন হয়েও কিন্তু কালকে রাস্তায় উপরে উঠে এসেছিলেন। তাদের বাকিরা কিন্তু অনেক সময় দেখা গেছে, অনেকেই দেখা গেছে যে রাস্তার উপর রাত কাটাতে, কারণ পর্যাপ্ত জায়গা বা ব্যবস্থা সেই পথে নেই। কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পানীয় জলের সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু প্রশাসনের থেকে করা হয়েছে। পুরসভার প্রতিনিধিরা এলাকায় রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন রয়েছেন সেখানটায়, যাতে কোনো বিপদ না হয় তার জন্য সেখানে প্রচার করা হচ্ছে। কারণ করলা নদীর জল এই মুহূর্তে ফুলে ফেঁপে উঠে রীতিমতন সেই এলাকা জলবন্দী করে রেখেছে, এবং আজকে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু জল আরো বেশি ঢুকে পড়ায় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বাড়ির চাল ছুঁই জল। একেবারে পরিস্থিতি বলা যেতে পারে জটিল হয়ে উঠেছে। আজকেও যেরকম সেখানকার মানুষজনকে কিন্তু ঘরে ফেরা হবে না, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা বলছেন পুরসভা। কারণ সেই সকল মানুষজনকে ত্রাণের যে সামগ্রীগুলো রয়েছেন, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, সেই ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা দুর্ভোগ এখানকার মানুষদের পোহাতে হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে ক্ষোভ। কারণ বাঁধ এখনো না তৈরি হওয়ার কারণেই কিন্তু ভোগান্তি, এবং ভোগান্তির অবসান চলছে এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিপদ আরো বাড়ছে, এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। ঠিক ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল। এখন ব্রিজের উপরে উঠছি, রাস্তা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। বাড়ির মধ্যে এত জলের রাখার মধ্যে মানে উচিত না, কেন আশেপাশে কেউ থাকবে না, হেল্পও করবে না, যেটা অরিজিনাল। ঠিক আছে, এত রাত্রির মধ্যে জলের কে কাকে ডাকবে আর কে যাবে এত জলের মধ্যে, ওই জন্য সবাই ব্রিজের উপরে। সিসামারা নদীর জল বেড়েছে, আর তাতে আলিপুর দুয়ারের মানুষজন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই ছবিটা আপনাদের দেখাবো। কি ভয়ানক পরিস্থিতির মধ্যে এই মানুষগুলো দিন কাটাচ্ছে। সিসামারা নদীর জল বৃদ্ধি পাওয়াতে, জলস্তর বৃদ্ধি পাওয়াতে একেবারে আলিপুর দুয়ারও কিন্তু জল থই অবস্থা। বাঁধ ভেঙে গিয়েছে, শালকুমার এলাকাতে রীতিমতো জল ঢুকছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পরিস্থিতি, রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, সিসামারা নদীর জলস্তর যখন বৃদ্ধি পায় তখন আলিপুর দুয়ারে এই এলাকাগুলোয় এরকমই অবস্থা হয়। কি পরিস্থিতি, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, ব্যবস্থা বলতে কিন্তু কিছুই নেওয়া হচ্ছে না। সেচ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এবং বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই মুহূর্তে নদী বাঁধ যে সংস্কার বা মেরামতের কোনো রকম কাজ করা সম্ভব নয়। কারণ ফুসছে সিসামারা নদী, কার্যত গোটা এলাকায় ত্রাস হিসাবে নেমে এসছে ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা এই নদী।
কাছেই জলদাপাড়ার জাতীয় উদ্যান। জলদাপাড়ার জাতীয় উদ্যানেও সিসামারা নদীর জল ঢুকে পড়েছে। শালকুমার সহ বিস্তীর্ণ এই যে সিসামারা নদীর যে দুপাশ কুল ছাপিয়ে একেবারে লোকালয়ে গ্রামে বসতিতে ঢুকে পড়েছে এই নদী। স্থানীয় মানুষেরা দাবি তুলছে যে অবিলম্বে ওই এলাকার যে বাঁধ সেটা ভেঙে গেছে, মাটির বাঁধ ভেঙে যাওয়ায় ওখানে বোল্ডারের বাঁধের দাবি তুলেছেন স্থানীয় মানুষেরা। যদিও বিষয়টি নিয়ে সেচ দপ্তর নজর রাখছে, সেচ দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে আমরা নজর রাখছি বিষয়টা, কিন্তু এই মুহূর্তে কোনো রকম কাজ করা সম্ভব নয়। একেবারে পাকা বাঁধের দাবিতে সরব হয়েছেন সেখানকার মানুষজন। একেবারে রাজকুমার সঙ্গে থাকো। শুধু যে নদীর জলস্তর বাড়ছে তা নয়, মানুষের ক্ষোভও বাড়ছে। সরব হয়েছেন স্থানীয়রা। আর দেখে যায় আর করতে হবে, করতে লাগবে, এইরকম কয়া যায়। আর ভোটের দিনে তো একেবারে সুবিধা অনেক চাচ্ছিল, করবো বলছিল, কিছুই করে নাই। বারংবার আমাদের শালকুমারের মানুষ রাজনৈতিক নিরিখে, ভোট নিরিখে, গতবারে আমরা বিধায়ক সুমন কাঞ্জিলালকে ভোটে জিতিয়েছি। আমরা সাধারণ মানুষ কেন ভোট দিয়ে মানুষকে জেতাই, যাতে আমাদের কথা ওনারা বিধানসভায় গিয়ে বলতে পারে। ইদানিংকালে ভোট হয়ে গেল পার্লামেন্টারি আলিপুরদুয়ার, আমরা মনোজ টিগ্গাকে ভোটে জেতালাম, কিন্তু আমরা শালকুমারের মানুষ এই নদীর অবস্থান দেখে আমরা সকলে আতঙ্কিত। রাজকুমার, তাদের কথাতে স্পষ্ট বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ। বিধায়ক কি বলছেন? আলিপুরদুয়ারের যে বিধায়ক সুমন কাঞ্জিলাল, তাকে আমরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই যে সিসামারা নদী, সেই সিসামারা নদী কিন্তু ভুটান পাহাড় থেকে বেয়ে আসে। প্রতি বছর এই একই রকম তার ভয়ালো মূর্তি নিয়ে এই সমতলের আলিপুরদুয়ারে নেমে আসে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত সংরক্ষিত এলাকা, অর্থাৎ যে এলাকাগুলোতে বাঁধ রয়েছে, সেই বাঁধ দেওয়া এলাকা, সংরক্ষিত এলাকাগুলোতে নানা রকম কাজ করছে রাজ্য সরকার। কিন্তু ভুটান, এই যে ইন্দো ভুটান নদী কমিশন ছাড়া এই সমস্ত নদীর যে ভয়ালো রূপ, সেই যে ধ্বংসলীলা, সেটা আটকানো সম্ভব নয় বলেই কিন্তু বিধায়ক জানিয়েছেন। এবং বিধায়ক কেন্দ্রীয় সরকারের কাছে এই ইন্দো ভুটান নদী কমিশন গঠনের দাবি জানিয়েছেন। একমাত্র ইন্দো ভুটান নদী কমিশন বিধায়ক কি বলছেন শোনাবো। নদী ভাঙন শুরু হয়েছে, যেভাবে নদী ভাঙছে আমাদের কৃষি জমি, আমাদের সংরক্ষিত জঙ্গল এবং বিভিন্ন বসত জমি, তাতে কিন্তু ডুয়ার্সের অস্তিত্ব সংকটে। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে সংরক্ষিত এলাকায় এই নদীগুলোকে বাঁধ নির্মাণ বা জরুরি মেরামতির কাজ করলেও গোটা নদীর অসংরক্ষিত এলাকায় কাজ করা সম্ভব নয়। কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জায়গা ভিজিট করুক, এই দায়িত্ব কিন্তু নেওয়া দরকার। শুধু সিসামারা নদী নয়, নোনাই নদীতে মাটির বাঁধ, এই প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস, মাটির বাঁধ তো ভাঙতে শুরু করেছে। সেটাও কিন্তু চিন্তা বাড়াচ্ছে। রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, শুধু সিসামারা নয়, নোনাই নদীর মাটির বাঁধ তো এভাবে ভাঙছে, এরপর আরো তো কঠিন পরিস্থিতি তৈরি হবে। ভুটান পাহাড় লাগোয়া জেলা আলিপুরদুয়ার কিন্তু একেবারে এইবারের বন্যায় একেবারে বিধ্বস্ত। বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে গেছে। এই যে শহর লাগোয়া নোনাই নদীর বাঁধ কিন্তু ভেঙে গেছে। সেখানে আপাতত বালির বস্তা ফেলে কিন্তু কোনো রকমে নদীকে আটকানোর চেষ্টা করছে সেচ দপ্তর। কিন্তু মানুষের, ওই এলাকার মানুষদের কিন্তু ঘুম নেই, তারা রাত জাগছে। কখন বাঁধ ভেঙে নোনাই নদী শহরে ঢুকে পড়ে সেই আতঙ্কে এলাকার মানুষদের ঘুম উবে গেছে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে সেই একই কথা, যে বর্ষার পরিস্থিতিতে কোনো রকম কাজ করা সম্ভব নয়। আপাতত যে বালির বস্তা দেওয়া হয়েছে সেটাই থাকবে। আপাতত জল কমলে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়ার তারা চেষ্টা করবেন। কিন্তু এই যে নোনাই নদী কিন্তু আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে বয়ে গেছে। 34 প্লট, যে ভারতনগর, শোভাগঞ্জ, যেই এলাকাগুলো দিয়ে এই নোনাই নদী বয়ে গেছে, সেই এলাকা কিন্তু কার্যত একেবারে আতঙ্কের ছায়া তৈরি করেছে এই ভয়ালো নদী। সোনিয়া, এই বাঁধটা দেওয়ার পরে তো আমাদের ক্ষতি হয়েছে, জায়গাটা ভাঙছে, জল ভেতরে চলে আসছে। জল যখন আসে আস্তে আস্তে বাঁধটা আরো ভেঙে ভেঙে নিচে পড়ে যায়। দেখতে তো পাল্লা যখন সামনে দিয়ে আসলে দিক দিয়ে ভেঙে পড়ে গেছে, এরকম ভেঙে পড়ে যায়। আর বাড়িতে জল থাকে, জল যাওয়ার কোনো জায়গা নেই, এখানে একটা ভালো ড্রেন নেই। এখন আমরা চাই যে একটা ভালো পাকা বাঁধ হোক, কংক্রিটের একটা বাঁধ হোক, ঠিক। আর নদীটা ছিল আরো অনেকটা দূরে, বাঁধ নেই বলে ভাঙতে ভাঙতে এখন অনেকটা কাছে চলে আসছে। জায়গা ভেঙে যাচ্ছে, জায়গা ভেঙে চলে যাচ্ছে নদীতে। নদীটা অনেকটা এগিয়ে আসছে, তো নদীটা অনেকটা দূরে ছিল, এখন অনেকটা এগিয়ে আসছে। ভবিষ্যতে তো আরেকটু এগিয়ে আসবে না, এখন যদি সমাধান না করা হয়। নদীর বাঁধটা এত দুর্বল, বারবার আমরা সেচ দপ্তরকে বলছি। গত 2 বছরই ওরা বালুর বস্তা দিয়ে রিপেয়ার করে দিয়ে গেছে। এই বছরে যে কিছুদিন আগে যে প্রচণ্ড বৃষ্টিটা হলো, তাতে কিন্তু প্রায় বস্তাগুলো পড়ে গেছে, মানে একটু পায়ে হেঁটে যেতে পারছে। আবার যদি প্রচণ্ডভাবে বৃষ্টিটা হয়
আমরা সব এলাকাবাসী সহ আমি সবাই আতঙ্কে আছি। আমরা সবাই চাচ্ছি ওটা বোল্ডারের যদি হয় খুব ভালো হয়, নাহলে প্রত্যেক বছর বন্যার বৃষ্টি হবে আর আমরা আতঙ্কে থাকবো। আর এবার দেখাবো উত্তরবঙ্গে এত লাগাতার বৃষ্টি, কোচবিহারের দিকেও আমরা নজর রাখবো। একদিকে ধরলা নদীর বাঁধ ভাঙছে, কোথাও গিয়ে নদীতে